গল্প রহস্য, যেখানে হবে রহস্যের অবসান। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি নতুন পর্ব নিয়ে আজকের গল্প রহস্যে। গল্পের নাম মাঝরাতের অতিথি। লেখক নির্মল বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে ও পরিচালনায় আমি নবজিৎ। তাহলে শুরু হচ্ছে আজকের নতুন গল্প মাঝরাতের অতিথি। ছোট দুটো ঘর আর এক চিলতে বারান্দা। রান্নার কাজটা সারতে হবে বারান্দারই এক পাশে। ঘরের ভাড়াটাও বেশ কম, তাই রাজি হয়ে গেলাম। অবশ্য দুটো ঘর আমার দরকার ছিল না, একটা শোবার ঘর পেলেই আমার চলে যেত, কারণ আমি একা। কিন্তু ঘর দুটো এমনভাবেই তৈরি যে দুটো ঘরই একসঙ্গে নিতে হবে। কোনো রকম ভাবনা চিন্তা না করে ঘর দুটো শেষ পর্যন্ত নিয়েই নিলাম। শহরতলি ইছাপুরে একটা ঘর ভাড়া পাওয়া এখন খুবই মুশকিলের ব্যাপার। দুটো অর্ডিন্যান্স ফ্যাক্টরির জন্যে ঘরের চাহিদা খুব বেশি। তবু এ বাড়িটায় কোনো ভাড়াটে নেই। এত বড় দোতলা বাড়ির নিচে উপরে রয়েছে বেশ কিছু ঘর। সব ঘরেই বাইরে থেকে তালা দেওয়া। বাড়ির মালিকও এখানে থাকেন না, তারা থাকেন কলকাতার বাড়িতে। ইছাপুরে তারা খুব কমই আসেন। আমার বরঞ্চ সুবিধাই হলো, একা এখানে বেশ শান্তিতেই থাকা যাবে। এখানকার বাড়িটা দেখাশোনা করেন পরেশবাবু নামে এক ভদ্রলোক। মালিকদের সঙ্গে নাকি তার জ্ঞাতি সম্পর্ক আছে। এই পরেশবাবুর কাছেই আমি বাড়িটার সন্ধান পাই। পরেশবাবু ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করেন, আমারই সহকর্মী। আমার চেয়ে তিনি বয়সে বেশ বড়। একদিন কথায় কথায় আমি তাকে বললাম, ও পরশদা, আমাকে একটা ঘর দেখে দিতে পারেন? ডেইলি প্যাসেঞ্জারি করে আর পারছি না, প্রায় ফ্যাক্টরিতে লেট হয়ে যাচ্ছে। আমার কথা শুনে পরেশদা বললেন, তোমার ঘরের দরকার? আমাকে আগে বলবে তো। আমার কাকিমারই একটা বাড়ি আছে এখানে, আমাকে উনি ভাড়াটে দেখে দিতে বলেছিলেন অনেক দিন আগে থেকেই। যাই হোক, পরেশদাই আমাকে সব ব্যবস্থা করে দিলেন, ঘরের চাবিও দিলেন। বাড়ির চাবিকাঠি সবই তার কাছে থাকতো। সেদিন সন্ধ্যার আগেই বাড়ির পূব দিকের ঘর দুটোতে এসে উপস্থিত হলাম। বাড়িটা প্রাচীরে ঘেরা, সামনে বিরাট সদর দরজা আর পিছনে রয়েছে খিড়কির দরজা। খিড়কির দরজার ওপাশে রয়েছে একটা পুকুর। পুকুরের পাড়ে অনেকগুলো সারি সারি নারকেল গাছ। এ সবই আমার বাড়িওয়ালার এক সম্পত্তি। এখন এসব ভোগ করছেন পরেশদাই। তিনিই তো এসবের রক্ষক, সুতরাং রক্ষক যে কিছুটা ভক্ষক হবেন সেটাই তো স্বাভাবিক। সন্ধ্যাবেলা পরেশদা এলেন দেখা করতে। এসে আমাকে বললেন, ও বিমলেন্দু, তোমার মাছ ধরার অভ্যেস আছে নাকি? মাছ ধরা? হ্যাঁ। মাছ ধরার অভ্যেস আমার ছোটবেলায় খুব ছিল, তবে এখন আর। আমার কথা শেষ করতে না দিয়েই পরেশদা বললেন, খিড়কির দোর খুললেই তো কাকিমাদের পুকুর, ইচ্ছে করলে ছুটির দিনে মাছ ধরতে পারো। অনেক দিনের পুকুর তো, রুই কাতলা না থাকলে কই মাগুর পাবেই দু চারটে। নিজের পক্ষে শোলটা বা ল্যাটাটাও ধরতে পারবে। আমি বললাম, কিন্তু মাছ ধরবো কেমন করে? কেন? ছিপ বড়শির জন্য ভাবনা তো কুছ পরোয়া নেই। হ্যাঁ, আমার কাছে আছে তো, তোমাকে আমি দিয়ে যাব। আমি একটু হাসলাম। ভাবলাম কি ভাগ্যে আমার, এমন একটা নিরিবিলি থাকার জায়গা পেলাম, আবার তার উপর মাছ ধরার লাইসেন্স। ও জমে কি! একটু পরেই পরেশদা বললেন, বিমলেন্দু, আজ রাতে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করলে? সে আপনাকে ভাবতে হবে না পরেশদা, কাল সকালে বাজার থেকে উনুন টুনুনগুলো কিনে আনবো। আজ একটু আগে হোটেল থেকে খেয়ে এসেছি। কেন? হোটেল থেকে কেন?
আমার এখানেই তো দুটো ডাল ভাত খেয়ে নিতে পারতে। আমি আবার হাসলাম। এবারে পরেশদা যাওয়ার জন্য পা বাড়ালেন। বারান্দা থেকে নেমে বললেন, বিমলেন্দু, আমি যাচ্ছি এখন, কাল সকালে আবার দেখা হবে। তুমি এক্ষুনি সদর দরজায় আর ওই খিড়কির দরজায় খিল দিয়ে শুয়ে পড়ো। কেন পরেশদা, জায়গাটা খারাপ নাকি? আরে বাবা না না, দিনকাল তো ভালো নয়, একা একা থাকবে তাই একটু সাবধান করে দিচ্ছি, এই আর কি। পরেশদা চলে যেতেই ওর কথা মতো দুটো দরজাতেই খিল তুলে দিলাম। তারপর ঘরে এসে বিছানা করে নিয়ে হ্যারিকেনের আলোটা একটু কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম। আশেপাশের প্রায় সব বাড়িতেই ইলেকট্রিসিটি আছে, নেই শুধু এই বাড়িতে। আসলে বাড়ির মালিক তো আর এখানে বাস করেন না, তাই ইলেকট্রিক নেবার গরজও কারো নেই। অনেকক্ষণ শুয়ে আছি, ঘুম আসছে না, হয়তো নতুন জায়গা বলে। মাথায় নানা রকম চিন্তা জট পাকাচ্ছে। দূরে পুলিশ ফাঁড়ির পেটা ঘড়িতে 10টা 11টা, তারপর 12টা বাজল। হঠাৎ কোথা থেকে ফলার মাখার গন্ধ নাকে ভেসে এলো। চিড়ে, কলা, দই একসঙ্গে মাখলে যেমন গন্ধ বেরোয়, ঠিক সেই রকমই গন্ধ। আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। এত বড় বাড়িটার মধ্যে আমি একা, মনে মনে একটু যেন ভয় পেলাম। হ্যারিকেনের আলোটা একটু উস্কিয়ে দেব ভাবছি, কিন্তু বিছানা ছেড়ে উঠতেও ইচ্ছা করছে না। গাটা যেন ভারী ভারী লাগছে। ফলারের সেই মিষ্টি গন্ধটা আরও বেশি করে নাকে আসতে লাগলো। না, আর চুপ করে শুয়ে থাকা চলে না। বেশ জোর করেই বিছানায় উঠে বসলাম। আলোটা একটু বাড়াতেই হবে। মশারিটা উঁচু করে নামবার জন্য পা বাড়িয়েছি, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। না, সদর দরজায় নয়, আমার ঘরের দরজাতেই কে যেন কড়া নাড়ছে। চমকে উঠলাম। এত রাতে কে আসবে, আর আসবেই বা কোথা থেকে? আমার বেশ মনে আছে যে পরেশদা চলে যাওয়ার পরেই আমি সদর দরজায় খিল তুলে দিয়ে এসেছি, সেই সঙ্গে খিড়কির দরজাটাও। তবে কে এত রাতে কোন পথ দিয়ে আসবে? এ বাড়ির ভিতরের কোনো ঘরেই তো কেউ থাকে না, সব ঘরেই তো তালা ঝুলতে দেখেছি। তবে নিজের কাছেই প্রশ্নটা বারবার ধাক্কা খেতে লাগলো। কোনো সদুত্তর খুঁজে পেলাম না। এই মুহূর্তে আমি যেন একেবারে হতবাক হয়ে গেছি। মশারিটা একটু উঁচু করে বিছানা থেকে একটা পা বাড়িয়েই আছি। না পারছি নেমে আলোটা উস্কিয়ে দিতে, না পারছি আবার বিছানায় শুয়ে পড়তে। আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি বুঝতে পারছি আমার গলাটা বেশ শুকিয়ে উঠেছে। বিছানা থেকে নেমেই কোনো রকমে বললাম, কে? বাইরে থেকে পুরুষ কণ্ঠে আওয়াজ এলো, দোর খোলো। আপনি কে? আবার বলি, এত রাতে কোত্থেকে আসছেন? কোত্থেকে আসবো আবার? ভয় নেই, দোর খোলো, আমি বাড়ির ভিতর থেকেই আসছি। ভয়ে তখন আমার সারা গায়ে কাটা দিয়ে উঠেছে। এত রাতে দরজাটা খোলা কি ঠিক হবে? পরেশদা তো আজই বলেছিলেন সন্ধ্যের পর সদর আর খিড়কির দরজায় খিল তুলে দিতে। দিনকাল নাকি ভালো নয়, কিন্তু এখন আমি কি করি? মনে মনে সাহস সঞ্চয় করে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিলাম যতদূর সম্ভব। দরজাটাও খুলে দিলাম। দেখলাম স্যুট প্যান্ট টাই পরা এক ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে। ভদ্রলোক বেশ লম্বা চওড়া, গায়ের রংটাও বেশ ফর্সা, ফিটফাট চেহারা। বয়স খুব বেশি হলে 45-এর উপর হবে না। ওর মুখে মৃদু হাসি। আমাকে দেখে তিনি বললেন,
এই ঘরে তুমি এলে? আমার কণ্ঠ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, হ্যাঁ। উনি এমনভাবে আমাকে জিজ্ঞেস করলেন যে মনে হলো উনি আমার কত চেনা। তোমাকে তুমি বলে সম্বোধন করলাম বলে কিছু মনে করলে না তো? না না, আমি একটু সহজ হওয়ার চেষ্টা করে বললাম, আপনি বললেই বরঞ্চ বিব্রত হতাম। বেশ বেশ। তোমার নামটা কি? বিমলেন্দু ভট্টাচার্য। আমি হাতের হেরিকেনটা মেঝের উপর নামিয়ে রেখে বললাম, কিন্তু আপনাকে তো আমি ঠিক বাধা দিয়ে বললেন, চিনতে পারছো না তো? না চেনারই কথা। আমি বললাম, কিন্তু আপনি এত রাতে আমায় কিছু বলবেন? হ্যাঁ, দুটো কথা বলবো তোমাকে। আমি সঙ্গে সঙ্গে বললাম, তাহলে আসুন, আমার ঘরে এসে বসুন। ভদ্রলোক বললেন, না না, আর ঘরের ভিতর যাব না, তার চেয়ে এই বারান্দাতেই বরং বসছি। না না, আমি ঘর থেকে বলি, বাইরে বসবেন কোথায়? ঘরেই আসুন। থাক থাক, বাইরে এই চেয়ারটাতেই বসছি। তবে কি আমি খেয়াল করিনি? চেয়ার? একটু অবাক হলাম। চেয়ার এলো কোথা থেকে? সন্ধ্যাবেলায় তো আমি বারান্দায় কোনো চেয়ার দেখিনি। তবে কি আমি খেয়াল করিনি? হতেও পারে। দেখলাম ভদ্রলোক সত্যি একটা চেয়ার টেনে আমার দরজার সামনেই বসলেন, মুখে সেই মৃদু মৃদু হাসি। আমি ওর সামনে এসে দাঁড়ালাম। ঘরে রাখা হ্যারিকেনের আলোটা অনেকখানি বারান্দায় এসে পড়েছে। ভদ্রলোক বললেন, এত রাতে আমাকে দেখে তুমি খুব অবাক হয়ে গেছো, তাই না? আমি একটু আমতা আমতা করতেই তিনি বললেন, তুমি নিশ্চয়ই ভাবছো যে সদর দরজা দেওয়া রয়েছে, তবে আমি এলাম কেমন করে এখানে, তাই না? আমি মাথা নেড়ে বললাম, তা একটু ভাবছি বটে। হো হো করে হেসে উঠলেন ভদ্রলোক। আমি বাইরে থেকে আসবো কেন? আমি তো এই বাড়ির ভিতরেই থাকি। বাড়ির ভিতরে থাকেন? হ্যাঁ, আঙুল তুলে দেখিয়ে বললেন, উপরের ওই ঘরটাতে থাকি। আপনি উপরে থাকেন? তবে পরেশদা যে আমাকে বললেন এ বাড়িতে কেউ থাকে না। আরেকবার অট্টহাসি এসে ভদ্রলোক বললেন, পরেশ তাই বলেছে বুঝি? ও আমার ভাইপো হয়, তোমার কাছে ও স্রেফ মিথ্যে বলেছে। পরেশ তো আপনার ভাইপো হয়? তবে কি? আমার কথা শেষ না করতে দিয়েই তিনি বললেন, তুমি ঠিকই ধরেছ, আমি এ বাড়ির মালিক শশাঙ্ক বটপ্যাল। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার বললেন, জানো এই বাড়ি আমি নিজে কত পরিশ্রম করে সুন্দর করে গড়ে তুলেছি। এর জন্য কত যে কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে তা কাউকে বোঝাতে পারবো না, কিন্তু ভোগও করতে পারলাম না। ভোগ করতে পারলেন না? অবাক হয়ে বললাম, কেন এমন কথা বলছেন কেন? না না, ও কিছু নয়। শশাঙ্কবাবু বললেন, ছেলে বউ থাকে কলকাতার বাড়িতে, আর আমি এখানে একা। আপনি এখানে একা থাকেন কেন? থাকবো না? তিনি বললেন, আমার তৈরি বাড়িতে আমি থাকবো না? ওদের নাকি ইচ্ছাপুরে থাকতে ভালো লাগে না। এরপর আমি যে কি বলবো ভেবে পাচ্ছি না। শশাঙ্কবাবুই বললেন, যাক, অনেক রাত হলো, তোমার বোধহয় ঘুম পাচ্ছে, শুয়ে পড়ো গে যাও। এই ঘরে যখন এসেছো তখন কাল রাতে আবার তোমার সঙ্গে দেখা হবে, কেমন? কাল রাতে? আমি বলি, কেন দিনের বেলায় আপনি থাকেন না? না। আমি বেশ কৌতূহল হয়ে প্রশ্ন করি, আচ্ছা,
আপনি আসার একটু আগে আমি ঘর থেকে ফলারের গন্ধ পাচ্ছিলাম। আপনি কি রাতে ফলার খান? হ্যাঁ, ওই আর কি, দই চিড়ে আর পাকা কলা দিয়ে ফলার আমার প্রিয় খাদ্য। রোজ রাতে আমি খাই। কাল তোমাকে খাওয়াবো, কেমন? শশাঙ্কবাবু এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বললেন, তুমি ঘরের দরজায় খিল দুয়ে শুয়ে পড়ো। আমি ঘর থেকে হ্যারিকেনটা হাতে নিয়ে বলি, চলুন, আপনাকে আপনার ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। উনি কিছুতেই আমাকে যেতে দিলেন না। বললেন, দরকার নেই, আমি একাই চলে যাব। কিন্তু বাইরে এত অন্ধকার, আপনি সিঁড়িতে ঠিক মতো উঠতে পারবেন তো? খুব পারবো, আমার অভ্যেস হয়ে গেছে। অন্ধকারে আমি ভালোই দেখতে পাই। একটু হাসলাম। বললাম, তাই নাকি? হ্যাঁ, তুমি এখন দরজায় খিল তুলে দাও। বাধ্য হয়ে তার মুখের সামনে আমি দরজা দিয়ে দিলাম। ঘরের আলোটা একটু কমিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার ভয়টা এখন কেটে গেছে। এখন আর আমার গা ভারী ভারী লাগছে না, অনেকটা হালকা হয়ে গেছে। একটা প্রাচীর ঘেরা বাড়িটার মধ্যে আমি আর তাহলে একা নই। স্বয়ং বাড়ির মালিকই যখন আছে এই বাড়িতে, তাহলে আর ভয়টা কিসের? বিছানার শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেই বুঝতে পারিনি। বেশ গাঢ় ঘুম হয়েছে। ভোর 5টায় আমার ঘুম ভাঙে, বরাবরের অভ্যেস। সেদিনও এর ব্যতিক্রম ঘটেনি। ঠিক 5টার সময়ে আমার ঘুম ভেঙে গেল। একটু গড়িমসি করছিলাম বিছানা ছেড়ে উঠতে, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলেই বাইরে গেলাম। কিন্তু এ কি, কাল রাতে শশাঙ্কবাবু যে চেয়ারে বসেছিলেন সে চেয়ারখানা কোথায় গেল? উনি কি যাওয়ার সময় চেয়ারখানা ঘরে নিয়ে গেছেন? যাই হোক, সদর দরজাটা খুলে দিতেই দেখি পরেশদা দাঁত ব্রাশ করতে করতে এসে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বললেন, কি হে বিমলেন্দু, রাতে ভালো ঘুম হয়েছিল তো? আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম এবং সঙ্গে সঙ্গে বললাম, পরেশদা, আপনি তো বেশ ভালোই মিথ্যা কথা বলতে পারেন। মিথ্যে কথা? নয়তো কি? আমি বলি, বাড়িতে কেউ থাকে না, এটা কি সত্যি কথা? সত্যি কথা নয় তো কি, বাড়িতে কে থাকে আবার? কেন, আপনার কাকাই তো এই বাড়িতে থাকেন। পরেশদা যেন ভীষণ অবাক হয়ে গেলেন। বললেন, কাকা থাকেন সে কি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না বিমলেন্দু, কি বলছো এগুলো? আমি তখন গত রাতে শশাঙ্কবাবুর আগমন এবং তার সঙ্গে কথোপকথনের সব কথাই তাকে বললাম। পরেশদা সব শুনে একেবারে হতভম্ব হয়ে গেলেন। কিছুক্ষণ কোনো কথাই বললেন না। তারপর চোখ দুটো বড়সড় করে আমাকে বললেন, এসব সত্যি বলছো বিমলেন্দু? হ্যাঁ পরেশদা, সব সত্যি। একটা চাবির রিং সবসময় পরেশদার কোমরে বাঁধা থাকতো, আর তাতে থাকতো এক গোছা চাবি। দাঁত ব্রাশ করতে করতে তিনি আমাকে বললেন, একবার আমার সঙ্গে এসো তো। আমি তাকে অনুসরণ করলাম। পরেশদা সিঁড়ির দরজার চাবি খুললেন, আমাকে নিয়ে উপরে উঠে গেলেন। তারপর একটা ঘরের চাবি খুললেন তিনি। আমার তখন মনে পড়ল, কাল রাতে শশাঙ্কবাবু আমাকে বলেছিলেন যে এই ঘরেই তিনি থাকেন। ঘরে ঢুকতেই একটা বিশ্রী গন্ধ আমার নাকে এলো। অনেক দিন ঘর বন্ধ থাকলে যেমন একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, ঠিক সেই রকম গন্ধ। ঘরের জানলাগুলো পটাপট খুলে ফেললেন পরেশদা। ঘরটায় বেশ আলো হয়ে গেল। ঘরের ভিতর অনেক আসবাবপত্র রয়েছে, পালঙ্ক, আলমারি, ড্রেসিং টেবিল, 3খানা চেয়ার আর একটা সেক্রেটারিয়েট টেবিল। সব কিছুতেই ধুলো জমে আছে। সব থেকে নজর করে নেয় পালঙ্কটা। দামি পালঙ্ক, 4 কোণে 4টা কাঠের পরী দাঁড়িয়ে আছে। মশারির দড়িগুলো টাঙাতে হয় পরীদের হাতে। মশারি টাঙালে মনে হবে যেন পরীরা 4 দিক থেকে মশারির দড়িগুলো টেনে ধরে আছে। ঘরের পূব দিকের দেওয়ালে রামকৃষ্ণ, বিবেকানন্দ আর রবীন্দ্রনাথের ছবি।
পশ্চিম দিকের দেওয়ালে টাঙানো একটা বড় ছবি দেখিয়ে পরেশদা আমাকে বললেন, বিমলেন্দু, ছবিটা ভালো করে দেখো তো। আমি চমকে উঠলাম। বললাম, আরে ইনি তো কাল রাতে আমার ঘরে গিয়েছিলেন। ইনি আপনার কাকা শশাঙ্ক বাবু নন? হ্যাঁ। পরেশদা আমার মুখের দিকে যেন কেমন করে তাকিয়ে রইলেন। আমি আর একবার তাকালাম ছবিটার দিকে। ছবিটাতে একটা শুকনো ফুলের মালা পরানো রয়েছে, সম্ভবত বকুল ফুলের মালা। ঘরের জানলাগুলো বন্ধ করতে করতে পরেশদা বললেন, নিচে চলো এখনই। ঘরের শিকল লাগিয়ে তালা দিয়ে আমরা নিচে নেমে এলাম। তারপর সিঁড়ির দরজার তালা লাগিয়ে দিয়ে পরেশদা আমাকে বলল, বিমলেন্দু, আমার কাকা আর বেঁচে নেই। সে কি পরেশদা? হ্যাঁ, 4 বছর আগেই উনি মারা গেছেন। আমার সারা গায়ে কাটা দিয়ে উঠল। বললাম, কি বলছেন পরেশদা? কাল রাতেই যে শশাঙ্ক বাবু আমার কাছে এসে